নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প রক্তচোষা। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরু করছি আজকের গল্প রক্তচোষা। পলাশ গ্রামের সব থেকে সভ্য, ভদ্র, অথবা বলা যায় পরিবারের বাধ্য আদর্শ একজন পুরুষ। পাশের গাঁয়ের মেয়ে শ্রীময়ীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। রূপে গুণে খাসা শ্রীময়ী, স্বভাবেও খুব নম্র। শ্রীময়ী তার স্বামী পলাশকে খুবই শ্রদ্ধা করে, ভালোবাসে। মাত্র কয়েকদিনের মধ্যেই পরিবারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে শ্রীময়ী। পলাশ ও শ্রীময়ীকে প্রায় চোখে হারায়। বেশ ভালোই কাটছিল তাদের দিন। হঠাৎ শ্রীময়ীর এক কঠিন অসুখ করল। গ্রামের এক বৈদ্যর কাছে তার চিকিৎসা চলছিল, কিন্তু তাতে সুরাহা কিছুই হচ্ছিল না। দিন দিন শ্রীময়ীর শরীরটা খারাপের পথেই যাচ্ছিল। পলাশ ঠিক করলো শহরের কোনো নামী ডাক্তার সে দেখাবে শ্রীময়ীকে, কিন্তু তার মা রাজি নন। বাড়ির বউকে শহুরে ডাক্তারের কাছে কিছুতেই তিনি চিকিৎসা করাতে চান না। পলাশের জেদাজেদি দেখে শ্রীময়ী তাকে বলে, কেন মায়ের সঙ্গে অশান্তি করছো? উনি যখন চান না শহুরে ডাক্তারের চিকিৎসা আমি করাই, তখন থাক না। যদি ভালো হওয়ার হয় তবে গ্রামের বৈদ্য মশাইয়ের ওষুধেই ভালো হয়ে যাব। শুধু শুধু বউয়ের জন্য মায়ের সাথে অশান্তি করে সকলের কাছে নিজের নাম খারাপ করছো কেন? গ্রাম শুদ্ধ সকলে তোমাকে আদর্শ মানে যে। পলাশ বিরক্ত হয়ে বলে, ধুর, আমার অমন আদর্শবাদী হওয়ার প্রয়োজন নেই। আমার কাছে আমার স্ত্রীর স্বাস্থ্যই সবার আগে। মা শ্রীময়ী সকলের অমতে পলাশ শ্রীময়ীকে শহরের ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু জানান অনেক দেরি হয়ে গেছে, আর কিছুই করার নেই। শেষ রক্ষা আর হলো না। শ্রীময়ীকে এই মারণ রোগ থেকে সুস্থ করা গেল না। স্ত্রী বিয়োগের পর পলাশ শোকে ডুবে গেল। কারো সাথে কথাবার্তা বলতো না, ঠিকমতো খাওয়া দাওয়াও করতো না। দিন দিন সেও যেন রুগ্ন হতে শুরু করে দিল। মা এবং পরিবারের সকলে খুবই দুশ্চিন্তা করতে লাগলেন। তারা ভাবলেন এইভাবে চলতে পারে না, একটা কিছু সমাধান বের করতেই হবে। পাড়ার ঘটকের সাথে কথা বলা হলো। তিনি একটা পাত্রীর সন্ধান দিলেন, কিন্তু নেহাতি হাতে পরিবার। মেয়ে ও বিধবা মা থাকে। কুঁড়ে ঘর একদিকে হেলে পড়েছে। তাতে পলাশের মায়ের কোনো আপত্তি নেই। মেয়ে একটু দেখতে শুনতে ভালো, সংসারী হলেই চলবে, আর তার পলাশকে যেন দেখে রাখে। কিন্তু পলাশ এ বিয়েতে কিছুতেই রাজি নয়। সে শ্রীময়ীকে কিছুতেই ভুলতে পারছে না। মা রীতিমতো তাকে দিব্যি দিয়ে বিয়ের পিঁড়িতে বসালেন। পলাশের দ্বিতীয় স্ত্রী মোহর, যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর স্বভাব চরিত্র। খুব মিশুকে মেয়েটি। কয়েকদিনের মধ্যেই পরিবারের সকলের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। কিন্তু বিয়ের প্রথম রাতেই পলাশ মোহরকে শ্রীময়ীর সমস্ত কথা জানায় এবং এও বলে যে সে কখনোই শ্রীময়ীর জায়গা মোহরকে দিতে পারবে না। মোহর কোনো রকম আপত্তি করেনি, বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়েছিল। এদিকে সংসারের সকল ভালো মন্দ সমস্ত কিছু দেখাশোনা করা, পলাশের খেয়াল রাখা, সব কিছুতেই বাড়ির সকলের মন জয় করে নিয়েছিল মেয়েটা। মোহরকে স্ত্রীর মর্যাদা দিতে না পারলেও কখনো অসম্মান করতো না পলাশ। পলাশ ও মোহর দুজনেই খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। মোহরের সেবা যত্নে পলাশ এই কটা দিনে বেশ হৃষ্টপুষ্ট সবল হয়ে উঠেছিল। পলাশের এরূপ পরিবর্তন বাড়ির সকলে, বিশেষত মা, ভীষণ খুশি হয়েছিলেন দেখে। কিন্তু এক মাস যেতে না যেতেই পলাশ হঠাৎ অসুস্থ হতে শুরু করলো।
বৈদ্যমশাই বললেন তার রক্ত শূন্যতা হয়েছে। বৈদ্যের ওষুধপালা চলছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। দিন দিন পলাশ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ছিল। এদিকে মোহর ব্রত করছে, উপোস করছে, কান্নাকাটি করছে সারাটা দিন রাত পলাশের জন্য। একদিন হঠাৎ মাঝরাতে পলাশের মা লক্ষ্য করলেন মোহর উঠোনের কলতলাতে মুখ হাত ধুচ্ছে। উনি বয়স্ক মানুষ, রাতে খুব একটা ঘুম আসতো না, তাই প্রায় দিন রাতেই তিনি উঠে উঠোনে পায়চারি করতেন। কিন্তু মোহর ওনাকে লক্ষ্য করেন। অন্ধকারে যেন ওনার মনে হলো মোহর মুখে হাতের লাল রক্তের দাগ ধোয়ার চেষ্টা করছে, কিন্তু তিনি কিছু বললেন না। এই ঘটনা পরপর 2-3 দিন তিনি লক্ষ্য করলেন। একদিন মাঝরাতে পলাশের ঘরে উঁকি মেরে দেখলেন পলাশ অঘরে ঘুমোচ্ছে এবং তার স্ত্রী পলাশের ঘাড়ে মুখ গুজে কি যেন একটা করছে। তারপর পরম তৃপ্তির সাথে মুখ তুলে বিছানায় উঠে বসে। ঠোঁটের চারপাশে রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে বৃদ্ধা সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সকালে জ্ঞান ফিরতে তিনি সকলকে সমস্ত কথা জানান এবং সেদিন ভোর থেকে মোহরও নিখোঁজ। তার বাড়িতে লোক পাঠানো হয়, মা ও মেয়ে কারোর সন্ধান মেলেনি। দিন দিন মোহর পলাশের রক্ত চুষে তার শরীরের সমস্ত রক্ত শূন্য করে দিচ্ছিল, যার ফলে পলাশ অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছিল। শেষ হলো আজকের গল্প রক্তচোষা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।